তাহলে আর দেরি না করে অন করে দিন নোটিফিকেশন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন এইচপি লাভক্রাফটের কাহিনী মমি দেবতা। আমাদের পূর্বপুরুষের রক্ত বয় আমাদের শরীরে, আর এই রক্তের স্রোত ধরে হাঁটতে থাকলে খুঁজে পাওয়া যাবে আমাদের অতীতকে। আসলে অতীত আর রক্ত আমাদের একই জায়গায় এনে দাঁড় করায়, আমাদের নিজেদের মুখের দিকে তাকাতে বাধ্য করে। সেরূপ যত বিভৎসই হোক না কেন, যত চোখ বন্ধ করেই থাকি না কেন, একবার না একবার তার দিকে ফিরে তাকাতেই হয় আমাদের। আর তাকালে আমাদের নিজেদের অস্তিত্বই আগুন হয়ে জ্বলতে থাকে। বড় জটিল লাগছে, তাই না? আসুন সহজ করে বলা যাক রূপকথার মোড়কে। শুনতে থাকুন এইচপি লাভক্রাফটের কাহিনী অবলম্বনে মমি দেবতা। জীবন এক জঘন্য অভিশাপ, এবং মাঝে মাঝে এই জীবন আমাদের এমন সব আসরিক সত্যির সামনে এনে দাঁড় করায় যে সেই অভিশাপের ঘনত্ব আরো বেড়ে ওঠে। সেই সঙ্গে বিজ্ঞানও দিন দিন যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠছে তাতে সন্দেহ নেই তাড়াতাড়ি এর হাতে মানব সভ্যতা ধ্বংস হবে, কিংবা ধ্বংস না হলেও আমরা এমন বিভৎস কিছুতে বদলে যাব যা আমাদের ধারণারও বাইরে। সে বিভৎসতার কিছুটা আঁচ পেলে আমাদের অবস্থাও হয়তো আর্থার জেরমিনের মতোই হবে। আর্থার জেরমিনকে নিয়েই এই গল্প। ভদ্রলোক একদিন রাতে বাড়ির লাগোয়া মাঠে গিয়ে নিজেকে ভালো করে তেলে চুবিয়ে গায়ে আগুন লাগিয়ে দেন। তার শরীর পোড়া ছাই মাঠেই পড়ে থাকে, এমনকি তার অন্ত্যেষ্টিতেও কেউ আসেনি। তার রেখে যাওয়া জিনিসপত্রের মধ্যে একটা বড় ধরনের স্টিলের বাক্স পাওয়া যায়। মৃত্যুর পর আর্থারের সে বাক্সটা নিয়ে কিছু গুজব রটে। গুজব এমন পর্যায়ে পৌঁছায় যে যারা তাকে চিনত তাদের মধ্যে কেউ কেউ আর্থার বলে কোনো কালে কেউ ছিল তা স্বীকার করতে রাজি হয় না। লোকে বলে আফ্রিকা থেকে আসা ওই স্টিলের বাক্সটা দেখার পরেই নাকি বাড়ি থেকে বেরিয়ে নিজের শরীরে সে আগুন দেয়। এ গল্পের মূল ঘটনায় যেতে গেলে আর্থারের পূর্বপুরুষদের নিয়ে কিছু বলে রাখা প্রয়োজন। আর্থারের চেহারাটা ছিল কদর্য, তবে ভালো কবিতা লিখতে পারত সে। পড়াশোনা ব্যাপারটা তাদের রক্তে ছিল। আর্থারের দাদু রবার্ট ছিলেন নামকরা অ্যানথ্রোপোলজিস্ট। তার দাদু স্যার ওয়েড ছিলেন কঙ্গো অঞ্চলের প্রথম অভিযাত্রীদের মধ্যে একজন। সেখানকার পশু পাখি এবং উপজাতিদের নিয়ে নাকি নানান রকম গবেষণা একসময় করেছিলেন তিনি। তাছাড়াও সেসব প্রাচীন উপজাতিদের মধ্যে প্রচলিত নানান রকম প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র সংগ্রহের একটা বাতিক ছিল তাই। সেই সব সংগৃহীত নিদর্শন নিয়েই একটা উদ্ভট বই লিখেছিলেন ভদ্রলোক। বলা বাহুল্য, সে বই নিয়ে গুণী মহলে বিস্তর হাসাহাসি হয়। এমনকি একটা সময় ভদ্রলোককে পাগলাকারদে পর্যন্ত ভর্তি করতে হয়। সত্যি বলতে কি, এই পাগলামি ব্যাপারটা জেরমিনদের প্রায় বংশানুক্রমে চলে আসছে। পাগলামি তাদের বংশটাকে কুড়ে কুড়ে খেয়ে এসে আর্থার জেরমিনে এসে থাবা বাড়িয়েছে। জেরমিনদের শেষ কয়েক প্রজন্মে কারোরই শারীরিক গঠন স্বাভাবিক ছিল না। আর্থারের ক্ষেত্রে সে বিকৃতি চরম পর্যায়ে পৌঁছায়। অথচ আশ্চর্যের ব্যাপার, তাদের প্রাসাদের দেওয়ালে ঝুলন্ত পারিবারিক ছবি দেখলে বোঝা যায় স্যার ওয়েডের আগেও তাদের বংশধরদের স্বাভাবিকই দেখতে ছিল। ওয়েডের পর থেকেই হঠাৎ করে কি যেন একটা বদল আসে তাদের চেহারায়। স্যার ওয়েডের জাদুঘরে যে সমস্ত জিনিস রাখা ছিল তা যে কোনো স্বাভাবিক মানুষ ঘরে সাজিয়ে রাখতে পারে তা কল্পনার বাইরে। সব থেকে আশ্চর্যের ব্যাপার ছিল ওয়েড নিজের স্ত্রীকে ভয়ানক গোপনীয়তায় লোকজনের থেকে আড়াল করে রাখতেন। তাকে নাকি কখনো কেউ দেখেনি। লোকে বলতো তার বউ নাকি এক পর্তুগিজ ব্যবসায়ী মেয়ে। আফ্রিকাতেই দুজনে দেখা হয়, সেখানেই দুজন বিয়ে করে, এক সন্তানও হয় তাদের। তারপরে ওয়েডের সঙ্গে সন্তানকে নিয়ে সেও ইংল্যান্ডে চলে আসে। তবে ইংরেজদের নাকি সে খুব একটা পছন্দ করে না, ফলে কারোর সঙ্গে একেবারেই দেখা করতে চায় না। খানিকটা সেই কারণে আফ্রিকা থেকে ফিরে অব্দি সেই স্ত্রীকে আজ অব্দি কেউ দেখেনি, এমনকি চাকর বাকররা অব্দি নয়। যে কটা দিন সে ওয়েডের সঙ্গে ইংল্যান্ডে ছিল, প্রাসাদের একটা কোণের দিকের ঘরে ছেলেকে নিয়ে বন্দী হয়ে থাকত। তবে ওয়েডকে লোকে পাগল ভাবত, তার কারণ কেবল তার বউকে লুকিয়ে রাখা নয়, বরঞ্চ বন্ধুদের সঙ্গে আড্ডায় সে এমন সব ঘটনার কথা বলতো যা প্রায় অবিশ্বাস্য। একটা মধ্যবয়স্ক লোক যদি সারাক্ষণ কঙ্গোর জোছনা ভরা রাতে বিরাট বিরাট দেওয়াল, বিস্তৃত প্রায় শহর, পাথরের ভেঙে পড়া প্রাসাদ আর কবরস্থানের গল্প বলে, তাহলে তাকে পাগল ছাড়া আর কি বা বলা যায়। শুধু তাই নয়, সেই সব প্রাসাদের মধ্যে নাকি উদ্ভট সব প্রাণীরা বসবাস করে। তারা অর্ধেক জীবিত, অর্ধেক মৃত। শেষ পর্যন্ত তার এইসব পাগলামো আর খ্যাপামো এতটাই বেড়ে ওঠে যে তার বন্ধুরাই দায়িত্ব নিয়ে পাগলাগারদে পাঠিয়ে দেয় ওয়েডকে। পাগলাগারদে গিয়ে যে তার খুব একটা আক্ষেপ হয় তা নয়। বন্ধুরা লক্ষ্য করে ছেলে একটু একটু করে বড় হয়ে ওঠার পর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল তার মধ্যে। কয়েক বছর পর সেই পাগলাগারদেই তার মৃত্যু হয়। ওয়েডের ছেলে ফিলিপও কম আশ্চর্য ছিল না। বাবার সঙ্গে চেহারার মিল থাকলেও সে বাবার মতো পাগল ছিল না, কেবল সময় সময় ভীষণ বোকা আর হিংস্র হয়ে উঠত। চেহারাটা ছিল পেটে খাটো এবং শক্তিশালী। 12 বছর বয়সে সে
জিপসি মেয়েকে বিয়ে করে। সন্তান জন্মানোর আগে সে নেভিতে যোগ দেয়। শারীরিক কসরতের কাজ, বিশেষ করে দেওয়াল বেয়ে উপরে ওঠায় বিশেষ দক্ষতা থাকায় পদোন্নতিও হয় তাড়াতাড়ি। একদিন কঙ্গোর কোস্টে জাহাজ আটকে পড়া অবস্থায় হঠাৎ করে চিরকালের মতো নিরুদ্দেশ হয়ে যায়। এদিকে ফিলিপের ছেলে রবার্ট হয় লম্বা এবং শক্ত সমর্থ। পড়াশোনায় ভারী মাথা ছিল তার। দাদুর আফ্রিকা থেকে আনা জিনিসপত্র নিয়ে কিছু গবেষণা চালায় সে। 3টে সন্তান হয় তার। আশ্চর্যের কথা, তার বড় ছেলেকে কেউ কোনোদিন দেখেনি। তার চেহারায় নাকি কিছু বিকৃতি ছিল, ফলে তাকে লোকচক্ষুর থেকে আড়াল করে রাখত রবার্ট। কিছু বছর বিজ্ঞান চর্চা করে সেখান থেকে অবসর নিয়ে আফ্রিকা পাড়ি দেন রবার্ট। এই সময়ে মেজ ছেলে নেভিলের জন্ম হয়। এর চেহারা অনেকটা ফিলিপের মতো। বড় হতে নেভিল এক স্থানীয় নর্তকীর সঙ্গে পালিয়ে যায়। পরের বছর আবার ফিরে আসে। ততদিন তার সেই স্ত্রী একটি শিশু জন্ম দিয়ে মারা গেছে। এই শিশুটি হলো অ্যালফ্রেড, অর্থাৎ আমাদের আর্থারের বাবা। লোকে বলে এইসব দুর্ভাগ্যজনক ঘটনার ফলে রবার্টের মাথাটা খারাপ হয়ে যায়। আসল দুর্ঘটনাটা ঘটে এক আফ্রিকান রূপকথার পিছে ধাওয়া করতে গিয়ে। সে সময় রবার্ট উঙ্গা ট্রাইবের ব্যাপারে খোঁজ খবর করছিল। উদ্দেশ্য তার দাদুর উদ্ভট গল্পের কিছু সত্যতা খুঁজে বার করা। 1852 সালের 19 অক্টোবর পরিব্রাজক স্যামুয়েল সিটনকে বাড়িতে ডেকে পাঠায় রবার্ট। একটা বিশেষ ম্যানুস্ক্রিপ্ট দেখায় তাকে। আফ্রিকার এক পুরনো লোককথার বিবরণ লেখা আছে তাতে। সেই লোককথা অনুযায়ী আফ্রিকার কোন এক প্রাচীন শহরে নাকি সাদা বাঁদর জাতীয় প্রাণীদের এক সাম্রাজ্য ছিল। এক সাদা দেবতা শাসন করত সেই প্রাণীদের। সে শহরে ধ্বংসাবশেষ খুঁজে পেলে নাকি পৃথিবীর ইতিহাসটাই বদলে যাবে। কথাবার্তার মাঝে আরো কিছু তথ্য নিয়ে ঘাটাঘাটি হয়, তবে সেগুলো ঠিক কি জাতের তার কোনোদিনই জানা সম্ভব নয়। কারণ সেদিন রবার্টের বাড়ি থেকে আর ফিরে আসা হয়নি স্যামুয়েল। লাইব্রেরির একটা ঘরেই স্যামুয়েলকে গলা টিপে খুন করেন রবার্ট। তারপর নিজের 2 সন্তানকে হত্যা করেন। নেভিল মারা যান তার 2 বছরের ছেলেকে বাঁচাতে গিয়ে। এর কিছুক্ষণ পরেই রবার্ট নিজেও আত্মহত্যা করেন। আচমকা এর নারকীয় হত্যাকাণ্ড কেন চালালেন রবার্ট, তার কারণ আর জানা যায়। জেরমিনদের একমাত্র বংশধর অ্যালফ্রেড ছিলেন ব্যারোনেট, কিন্তু তার হাবে ভাবে তার চিহ্ন ছিল না। 20 বছর বয়সে সে গানের দল খোলে এবং 36 বছর বয়সে স্ত্রী এবং সন্তানকে ছেড়ে এক সার্কাসের দলে যোগদান করে। সার্কাসের দলে নানান রকম পশু পাখি ছিল, তার মধ্যে এক ফ্যাকাশে রঙের গরিলার সঙ্গে নাকি ভারী সদ্ভাব গড়ে ওঠে তার। অ্যালফ্রেড নিজেই তাকে ট্রেন করে তাকে নিয়ে খেলা দেখাতো। একদিন সকালে রিহার্সের সময় হঠাৎ করে গরিলাটা হিংস্র হয়ে ওঠে। দুজন দুজনকে আক্রমণ করে। এরপর যা হয় তা নিয়ে কেউ খুব একটা কথাবার্তা বলতে চায় না। কেবল এটুকু জানা যায়, আচমকা চিৎকার করে উঠে 2 হাতে গরিলাটাকে চেপে ধরে মাটিতে ফেলে দেয় অ্যালফ্রেড। তারপর বারংবার কামড়ে কামড়ে তার লোম তুলে নিতে থাকে। তবে বেশিক্ষণ চলে না ঘটনাটা। অতর্কিত আক্রমণে প্রথমে হচ্ছকিয়ে গেলেও একটু পরেই গরিলাটা নিজেকে সামলে নেয়। কিছুক্ষণ পরেই তার ট্রেনারের ক্ষতবিক্ষত দেহটা মাটির ওপর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। আর্থার জেরমিন বাবাকে ছাড়াই মানুষ হয়। অ্যালফ্রেড গরিলার আক্রমণে মারা যেতে তার মা ছোট্ট আর্থারকে নিয়ে জেরমিনদের ভগ্নপ্রায় প্রাসাদে আবার ফিরে আসে। এখানে থাকতে তাকে বাধা দেওয়ার আর কেউ নেই। ছেলেকে পড়াশোনা শেখানোর বিস্তর চেষ্টা করেন তিনি। টাকা পয়সাও খরচ করেন সাধ্যমতো, যদিও তাদের পরিবারের অবস্থা আর আগের মতো সচ্ছল ছিল না। প্রাচীনত্বে ভরা বাড়িটা ভালোই লাগতো ছোট্ট আর্থারের। জেরমিনদের অন্য পূর্বপুরুষের সঙ্গে তার স্বভাবগত কিছু পার্থক্য ছিল। আর্থার ছিল ভাবুক ও স্বপ্নালু গোছে। লোকে বলতো স্যার ওয়েডের সেই পর্তুগিজ স্ত্রীর রক্তই নাকি বইছে আর্থারের শরীরে। সেখান থেকেই নাকি তার কবিতার প্রতি ঝোঁক। কেউ কেউ বলতো মায়ের গান বাজনার প্রতি আগ্রহ থেকেই আর্থারের এমন ভাবুক স্বভাব। তবে লোকে সব থেকে বেশি আশ্চর্য হতো এমন একটা কদাকার চেহারার মানুষের এমন সুন্দর কবিতা লেখার হাত দেখে। আর্থার অক্সফোর্ড থেকে বিস্তর পড়াশোনা শেখে, কিন্তু বিজ্ঞানের থেকে সাহিত্য ও কবিতার দিকেই তার ঝোঁক ছিল বেশি। পূর্বপুরুষের মতো আফ্রিকার প্রাচীন উপকথা নিয়ে গবেষণা করার ইচ্ছা ছিল তার। মাঝে মাঝে সেসব ধ্বংসপ্রাপ্ত কালের গভীরে বিলীন হয়ে যাওয়া সভ্যতার কথা ভেবে তার মন উদাস হয়ে যেত। তার দাদুর কিংবা তার দাদুর খাতায় খুঁজে পাওয়া পুরনো শহরের বিবরণ পড়ে স্বপ্নের জাল বুনত। মাঝে মাঝে সেসব বিবরণ এক অদ্ভুত জাতের ভয় জাগিয়ে তুলত তার মনের ভেতর। কে জানে এইসব প্রাচীন নগরীর খিলানের আড়ালে কে লুকিয়ে আছে, এমনকি আজও। 1911-তে মা মারা যাওয়ার পর আর্থার ঠিক করে অন্য সবকিছু ছেড়ে সে নিজে এবার আফ্রিকায় গিয়ে খোঁজ খবর চালাবে। বাপ ঠাকুরদার রেখে যাওয়া পুঁথিপত্র ততদিনে তার মাথাটা খারাপ করে দিয়েছে। সম্পত্তির একটা অংশ বিক্রি করে প্রয়োজনীয় টাকা জোগাড় করে কঙ্গোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর্থার। কিছু স্থানীয় গাইড জোগাড় করে বছরখানেক ওঙ্গা আর কালিরি উপজাতির আশেপাশে ঘোরাফেরা করে বেশ কিছু আশ্চর্যজনক তথ্য হাতে আসে তার।
কালিরিদের মধ্যে একজন বুড়ো মুখিয়ার সঙ্গে বন্ধুত্ব হয় তার। লোকটার নাম মানু। ভদ্রলোকের স্মৃতিশক্তি ছিল প্রবল। তার কাছ থেকেই পূর্বপুরুষের মুখে শোনা গল্পগুলো একবার মিলিয়ে নেয় আর্থার। সেই হারিয়ে যাওয়া পাথুরে শহর আর সাদা দেবতা সম্পর্কে আরো কিছু জ্ঞান লাভ করে। মানুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেছিল আর্থার। খাওয়া দাওয়ার শেষে তাদের মাটির বাড়ির দাওয়ায় বসে বিচিত্র কাহিনী আর্থারকে শুনিয়েছিল মানু। এই আফ্রিকারই কোনো এক প্রান্তে বহু বছর আগে ছিল এক প্রাচীন ধূসর শহর। এক বিচিত্র সংকর প্রজাতির প্রাণীরা বাস করত সেখানে। শেষে যুদ্ধবাজ বাগুস উপজাতির আক্রমণে তাদের সভ্যতা ধ্বংস হয়ে যায়। বাগুসরা প্রায় সব প্রাণীকেই মেরে ফেলে, এমনকি তাদের মন্দির থেকে দেবতাকে পর্যন্ত তুলে নিয়ে যায়। দেবতা? হ্যাঁ, দেবতাই বটে। তবে তুমি যেমন দেবতার মূর্তি দেখেছ, এটি তেমন নয়। লোকে বলে সেই দেবতা নাকি আসলে এক সাদা কাপড়ে মোড়া মমি। সেই মমির খোঁজেই নাকি সে শহর আক্রমণ করেছিল বাগুসরা। মমিটা কার ছিল জানা যান? এক রাজকুমারীর। জীবিতকালে নাকি কিছু বিশেষ ক্ষমতা ছিল তার। সেই ছিল এক গোটা কঙ্গো এলাকার একচ্ছত্র মালকিন। এমন ক্ষমতা সম্পন্ন রাজকুমারীর মমিও যে ভয়ঙ্কর শক্তিশালী কিছু একটা হবে সেটা আঁচ করেছিল বাগুসরা। আচ্ছা, রাজকুমারী মমি হলো কি করে? শোনা যায় বহু বছর আগে নিজের রাজত্বকালে পশ্চিম থেকে আসা এক বিরাট সাদা দেবতার প্রেমে পড়ে সেই রাজকুমারী। দুজনে বিয়ে করে। বেশ কিছু বছর একসঙ্গেই তারা কঙ্গোতে রাজত্ব চালায়। শেষ পর্যন্ত তাদের সন্তান জন্ম নিলে তিনজনেই রাজপাট ছেড়ে কোথায় যেন চলে যায়। বহু বছর পর আবার ফিরেও আসে। তারপর রাজকুমারীর মৃত্যু হলে তার স্বামী সেই দেহটিকে মমি করে পাথরের ঘরে বন্ধ করে রাখে। সেখানে নিয়ম করে তার পূজা করা হতে থাকে। এমন করে বহুদিন চলার পর শেষে একসময় সেই সাদা দেবতাও একা একা কোথায় যেন চলে যায়। তারপর থেকেই ওই মূর্তি ওই পাথরের ঘরেই পড়েছিল। এতদূর ঘটনা শুনে আর্থার বুঝতে পারে তার পূর্বপুরুষের মুখে শুনে আসা গল্পগুলোর মধ্যে কিছু সত্য থাকলেও থাকতে পারে। আরো জোর কদমে খোঁজাখুঁজি শুরু করে সে। 1912 সালের শুরুর দিকে বিস্তর খোঁজাখুঁজির পর তার উদ্দেশ্য আংশিকভাবে সফল হয়। আফ্রিকারই এক প্রান্তে এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষে কাছে এসে পৌঁছায় সে। তার মন বলে এই সেই ধ্বংস হয়ে যাওয়া বাঁদর প্রজাতির প্রাণীদের শহর। তবে দুর্ভাগ্যজনকভাবে প্রায় কিছুই সেখানে সে খুঁজে পায় না। শহরের মাঝামাঝি এক সরু সুড়ঙ্গের কথা ওয়েট লিখে গেছিলেন। সেই সুড়ঙ্গের মুখটাও খুঁজে বার করে আর্থার, কিন্তু তার ভেতরে প্রবেশ করা সম্ভব হয় না। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে সেই পুরনো বাঁদর দেবতার গল্পটাই বারবার শুনতে পাওয়া ছাড়া আর কোনো লাভ হয় না। বিফল মনোরথ হয়ে ফিরে আসার সময় কঙ্গো ট্রেডিং পোস্টে ভার হেরেন বলে এক এজেন্টের সঙ্গে পরিচয় হয় আর্থার। জাহাজে ডেকে দাঁড়িয়ে আলাপ করার সময় আর্থারের মুখ থেকে সমস্ত শুনে ভদ্রলোকের মুখে একটা লম্বা হাসি ফুটে ওঠে। ভগবান আপনাকে ঠিক লোকের কাছেই পাঠিয়ে দিয়েছে মিস্টার জার্নি। মানে মানে সেই মূর্তি খুঁজে বার করা একটু কষ্টসাধ্য হলেও একেবারেই অসম্ভব নয়। মানে কি করে? হ্যাঁ, খুব সহজ। যে বাগুস জনজাতির কথা আপনি বললেন, তারা এখন আর আগের মতো অত বর্বর নয়। সভ্যতার তারাকে তারাও এখন রাজা অ্যালবার্টের দাসত্ব স্বীকার করেছে। তাদের একটু চাপাচাপি করলেই মূর্তিটা লুকোনো জায়গার থেকে আপনাকে তারা বার করে এনে দেয়। তবে এতদিনে যদি মূর্তিটা একতারা নষ্ট না করে ফেলে থাকে আর আপনি যদি কিছু টাকা গার্ড গচ্চা দিতে রাজি থাকেন, তবেই সেটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে পাঠিয়ে দিতে পারি। আর্থার আর কথা বাড়ায়নি। ঠিক হলো, আগামী কয়েক মাসের মধ্যে সেই মূর্তিটা একটা বাক্সে ভরে ইংল্যান্ডে পাঠিয়ে দেবেন ভার হেরেন। ইংল্যান্ডে পৌঁছে থেকে আর্থার জেরমিনের বুকের ধুকপুকুনিটা বেড়েই চলল। আর কয়েক মাসের মধ্যেই তার হাতে এসে পৌঁছাবে সেই রেলিক, যার কথা ওর সব পূর্বপুরুষ তাদের ব্যক্তিগত ডায়েরিতে লিখে গেছেন, যা ওদের বংশের ধারাটাকেই সম্পূর্ণ পাল্টে দিয়েছে। কে লুকিয়ে আছে তার মধ্যে? সত্যি কি তার পূর্বপুরুষ পাগল ছিল? সত্যি কি কোনো অতি প্রাকৃতের ছোঁয়া লুকিয়ে আছে তাদের বংশে, তার নিজের রক্তে? মাসখানেক ধরে সেই বাক্সের অপেক্ষায় দিন গুনতে থাকে আর্থার। এর মধ্যে তার পূর্বপুরুষদের নথি বার করে পড়তে থাকে সে। কোথায় গিয়ে যেন স্যার ওয়েডের সঙ্গে নিজের ভীষণ মিল খুঁজে পায়। 1913 সালের জুন মাসে ভার হেরেনের কাছ থেকে একটা চিঠি আসে। চিঠিতে ভার হেরেন জানায় সেই দেবতার মূর্তি নাকি সে খুঁজে পেয়েছে। ভারী আশ্চর্য সে জিনিস। কোন শিল্পীর পক্ষে খোদাই করে সে মূর্তি তৈরি করা নাকি এক কথায় অসম্ভব। তবে মূর্তিটা যে অবস্থায় আছে তাতে তার প্রকৃত অরিজিন খুঁজে বের করা এক কথায় অসম্ভব।
কঙ্গোতে অন্তত সে কাজ সম্ভব নয়। ভারহেরেন আরো লেখেন যে সেই মূর্তির গলার কাছে নাকি একটা লকেট শুদ্ধ সোনার চেন পাওয়া গেছে। লকেটটা ফাঁকা, তবে তার গায়ে এক বিশেষ ধরনের চিহ্ন খোদাই করা। ভারহেরেনের সন্দেহ নেই বাগুসদের কেউই খেয়ালের বসে চেনটা ঝুলিয়ে দিয়েছে মূর্তির গলায়। মূর্তির মুখের বর্ণনা দিতে গিয়ে একটু রসিকতা করেছে ভারহেরেন। তার মুখে নাকি এমন কিছু আছে যা দেখলে ভারী অবাক হবে আর্থার। 1913 সালের 23 অগস্ট জেমিনদের বাড়িতে একটা বিরাট বাক্স এসে পৌঁছায়। আর্থারদের পুরনো রেলিকগুলো যেখানে রাখা হয়, চাকর বাকররা সেখানে নিয়ে গিয়েই রাখে বাক্সটা। এরপর যা হয় তা চাকরদের জবানবন্দি থেকেই জানা যায়। জেমিনদের সব থেকে বিশ্বস্ত চাকর সোমস পুলিশের জেরায় খুলে বলে সমস্তটা। বাক্সটা খোলার আগে সাহেব সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। আমরা ঘর থেকে বেরিয়ে যাই বটে, কিন্তু বেশি দূরে যাই না। মন বলছিল কিছু একটা ঘটবে। কিছুক্ষণ পরেই ঘরের ভিতর থেকে হাতুড়ি আর ছেনির খটখট শব্দ ভেসে আসে। তারপর কিছুক্ষণ আর কোনো শব্দ শুনতে পাইনি। কতক্ষণ তা বলতে পারবো না, 1 ঘন্টার থেকে কিছু কমই হবে। তারপরে একটা বিভৎস চিৎকার শুনে আমরা আতঙ্কে ছিটকে যাই। মাটি থেকে উঠে দাঁড়িয়ে দেখি সাহেব ঘর থেকে বেরিয়ে এসে এক নিঃশ্বাসে বাড়ির পিছন দিকে ছুটে যাচ্ছে, যেন হিংস্র কোনো শত্রু তাকে তাড়া করেছে। তার মুখ যেটুকু দেখতে পেয়েছিলাম তাতে কেবল আতঙ্ক ছাড়া আর কিছু ছিল না। আমরা হকচকিয়ে গিয়েছিলাম। ছুটে গিয়ে সাহেবকে ধরতে গিয়ে দেখি তিনি দরজার সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছেন। আমরা ডাকতে একবার পিছন ঘুরে তাকান, তারপর আবার চিৎকার করে সিঁড়ি দিয়ে নিচে নেমে উধাও হয়ে যান। অবাক হয়ে সিঁড়ির দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম আমরা, কিন্তু সাহেবকে আর সিঁড়ির দিকে দেখতে পাই না। শেষে একটা হালকা তেলের গন্ধ বাইরে থেকে ভেসে আসে। আমরা মুখ চাওয়াচাওয়ি করি। একটা খটখট শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি সাহেব হতবুদ্ধি হয়ে মাঠের ওপর দাঁড়িয়ে আছেন, আর তার শরীর চকচক করছে। মাথা থেকে পা পর্যন্ত কেরোসিন তেলে স্নান করেছেন যেন। আমরা তো ভয় পেয়ে যাই। ততক্ষণে অন্ধকার নেমেছে বাড়িকে ঘিরে। সেই অন্ধকারের মধ্যে দৌড়ে দৌড়ে বেরিয়ে যান সাহেব। কয়েক সেকেন্ড পরেই একটু দূরে আলো জ্বলে উঠতে দেখি আমরা। আরো কয়েক সেকেন্ডের মধ্যে সেই আলো আগুনে পরিণত হয়। আমরা এগিয়ে গিয়ে দেখতে পাই একটা মানুষের দেহ দাউ দাউ করে জ্বলছে। সেই দেহ থেকে একটা সাদা ধোঁয়ার পিলার উঠে গেছে আকাশের দিকে। আর্থার জেরমিনের শেষকৃত্য আর হয়নি। তার মৃতদেহের আশপাশ থেকে কিছু জিনিসপত্র পাওয়া যায়। পুলিশের লোক এসে বাক্সের ভেতরের সেই মূর্তিটা বের করে। মূর্তিটা সুদৃশ্য কিছু ছিল না, তার বেশিরভাগটাই ক্ষয়ে গেছে। তবে দেখে এটুকু বোঝা যায় যে জিনিসটা মানুষের কাছাকাছি আকৃতির কোনো বাঁদর জাতীয় প্রাণীর মমি। তবে দেহের লোমের সংখ্যা তুলনামূলক কম। এর বেশি বিবরণ পুলিশ দিতে চায়নি। তবে সে মমির সঙ্গে স্যার ওয়েডের দেওয়া সেই বানর রাজকুমারীর বর্ণনা হুবহু মিলেছে। এছাড়া আরো দুটো ভারী অদ্ভুত তথ্য উঠে আসে। এক, মামির গলায় যে সোনার চেনটা ছিল তার লকেটে খোদাই করা চিহ্নটা আসলে জেরমিনদের পারিবারিক চিহ্ন। আর 2, মমির মুখের আদলের সঙ্গে আর্থার জেরমিনের মুখের আশ্চর্য ও অসম্ভব সাদৃশ্য। সেই আর্থার জেরমিন যার দাদুর দাদুর রহস্যময় স্ত্রীকে কেউ কোনোদিন দেখেনি। রয়্যাল অ্যানথ্রোপোলজিক্যাল ইনস্টিটিউটের লোকেরা মূর্তিটাকে পুড়িয়ে ফেলে এবং সেই লকেটটাকে একটা কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। তাদের কেউ আর্থার জেরমিন নামে কখনো কারো অস্তিত্ব ছিল বলে আর স্বীকার করেনি কোনোদিন। আমরা জানি না আমরা কোথা থেকে এসেছি। আমরা জানি না আমরা নিজেরাই নিজেদের দেবতা কিনা। আমরা কেবল বিশাল সমুদ্রে পথ হারানো ছোট্ট নৌকার যাত্রী, যারা অসীম কৌতূহলে চেয়ে আছে দিগন্তের দিকে, পাড়ের আশা, উত্তরের আশা।